জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যা দুদিন পরে টিকবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচনে বিএনপি জয়ী হলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে, বলছেন দুদু। জানাবো 365 দিনে 370 মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না, বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো 19 বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুজ্জামান বাবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যা দুদিন পরে টিকবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে। গত 11ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি। কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐক্যমত্য। নির্বাচনে বিএনপি জয়ী হলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে। একই সঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। এসব ভূমিকা কেবলমাত্র নির্বাচিত সরকারই পালন করতে পারে। দুদু বলেন, হাসিনাতন্ত্রের পতন হয়েছে 1 বছরেরও বেশি সময় আগে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ এখনো সম্পূর্ণ হয়নি। গত 15-16 বছরে শেখ হাসিনার ইচ্ছাধীন নির্বাচন কমিশন 3টি নির্বাচন করেছে, যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে যায়নি, বরং গণতন্ত্র বিনাশী ভূমিকা রেখেছে। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে চায়, কিন্তু সরকার সেই দায়িত্ব এখনো পালন করতে পারেনি, বরং কিছু মহল নানা কর্মসূচির মাধ্যমে নির্বাচনের বিরোধিতা করছে, যা হাস্যকর। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট জরুরি। আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দল সংসদে কখনো একটি আসনও পায়নি, অথচ তারাও সরকারকে তাদের মতো করে চলতে বলছে। এটি হাস্যকর, এটি চাপিয়ে দেওয়ার মতো ঘটনা। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উচিত আগামী ফেব্রুয়ারির মধ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজন করা। হাসিনা বিরোধী যে ভূমিকা পালন হয়েছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সঙ্গে অন্যান্য দলও ভূমিকা পালন করেছে। আগামী দিনে নির্বাচন হলে ধানের শীষ ও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। 365 দিনে 370 মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না, বলছেন রুমিন ফারহানা। যত দিন যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, বিনিয়োগ কমছে, অস্থিরতা বেড়েই চলছে। মেধাশীল তরুণরা বিদেশে পাড়ি জমানোর জন্য উদগ্র। শাসন সংস্থাগুলোতে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা কর্তব্য পালন না করে হঠাৎ প্রাপ্ত ক্ষমতা উপভোগে লিপ্ত, ফলে দেশে অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে। রুমিন ফারহানা বলেন, যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে বিএনপির কোনো নেতার একক মন্তব্য নয়। এ প্রসঙ্গে তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্যেরও দিকে ইঙ্গিত করেন, যিনি দ্রুত কাজ না হলে দেরি হলে পরিস্থিতির অনুকূল হবে না বলে সতর্ক করেছিলেন। রুমিন বলেন, মানুষ অধৈর্য হয়ে উঠছে, অধৈর্যের পেছনে অনেক কারণ রয়েছে। বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে কমছে। কারা ইনভেস্ট করবেন তারা একটি স্থির রাজনৈতিক পরিস্থিতি দেখতে চায়, একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার দেখতে চায়। নেপালের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, নেপালে মাত্র 3 জনের মন্ত্রিসভা হয়েছে এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তারা বলল, আমাদের পরবর্তী প্রধান কাজ হলো নির্বাচন। তারা অনির্দিষ্টকাল দায়িত্ব গ্রহণ করেননি। কেন 12 বছরে সেখানে 14টা সরকার হয়েছে? এই প্রশ্নগুলো কি কেউ খুঁজেছে? পিআর পদ্ধতি কি দায়ী, নাকি অন্যান্য সামাজিক কারণ? এইসব খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়নি, বরং তারা বলেছে, আমরা অন্তর্বর্তীকাল দায়িত্বে এসেছি, কেবল একটা নির্বাচন দিয়ে আমরা চলে যাব। বাংলাদেশে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি, টালবাহানা যে খুব ভালো নয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়বোধের অভাবের কোথাও উত্থাপন করেন রুমিন। তিনি বলেন, আজকে ডক্টর আলী রিয়াজ বলেন, কেবল নির্বাচনই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না। তাহলে আমরা তো 1 বছর পার করে দেখেছি, নির্বাচন ছাড়া কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সংবিধান সংস্কার, নারী সংস্কার কমিশন,
চিকিৎসা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এসব গঠিত হয়েছে। প্রশাসন সংস্কারের জন্য পরামর্শ এসেছে এবং এসব সংস্কারের ব্যাপারে দলগুলো মোটামুটি একমত হয়েছে, কিন্তু সেই সংস্কারের বাস্তবায়ন কতটুকু হয়েছে তিনি প্রশ্ন তোলেন। আপনারা মূলত সামনে একটি বাবল তৈরি করতে চাইছেন, বলছেন আমি এটা করব ওটা করব, বাস্তবে আপনি কিছু করছেন না। যা করছেন তা হলো অবৈধভাবে পাওয়া ক্ষমতার স্বাদ উপভোগ করা, যা আপনি কখনোই পাওয়ার পরিবর্তে ছিল না। রুমিন বলেন, অনেকে বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে গেছেন, বিদেশে বসবাস করে বিদেশিদের সঙ্গে সন্ধ্যার সময় কাটিয়ে হয়েছেন, বাংলাদেশের মানুষের অবস্থার কথা নিয়ে ভাবেননি। ভবিষ্যতেও আপনি সম্ভবত তেমনই করবেন, কিন্তু বাংলাদেশি আমাদের থেকেও জীবিত থাকতে হবে। সম্ভবত আমাদের মৃত্যু বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের প্রতি তীব্র স্বরে ইঙ্গিত করেন। এই মানুষগুলো যারা কখনো দেশে স্থায়ীভাবে ছিল না, জীবনে তাদের খুব কম মানুষই চিনেছে, তাদের নামও অচেনা ছিল। এখন তারা বড় বড় পদে বসে বড় বড় কথা বলছে, বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। দেশের অবনতির তথ্য অঙ্ক হিসেবে তুলে ধরে রুমিন বলেন, গত 365 দিনে প্রায় 370-380টি মব ঘটনা হয়েছে। যদি বছরে 370-380টি মব ঘটে, ওই দেশে কোনো বিনিয়োগকারী স্থির থাকতে চাইবে না, সেখানে পাগলও বাস করতে চাইবে না। গত 40 বছরে দেশ থেকে ভয়াবহ হারে ব্রেন ড্রেন হয়েছে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছে। যারা দেশের শিরায় শিক্ষিত পরিবার এখনো আছে, কিন্তু তাদের মধ্যেও দেশের ত্যাগের প্রবণতা বাড়ছে। অনেকেই ভাবছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। 19 বছর পরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার 14 সেপ্টেম্বর 4:22 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। জানা গেছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে দলের পক্ষ থেকে কোনো বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কোনো আলোচনা হবে কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, 2024 সালের 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর সহ 5 জন খালাস পান। লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্য 4 জন হলেন রাষ্ট্রদত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিনুদ্দিন তালুকদার, তৎকালীন মহাব্যবস্থাপক KM এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন। এছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত 14 জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়। রায়ে পরেশ বড়ুয়ার সাজা 14 বছর করা হয়। অন্য 4 আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক মেজর লিয়াকত হোসেন, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, তৎকালীন পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমদ ও হাফিজুর রহমানের সাজা কমিয়ে 10 বছর করা হয়। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের COFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। এই মামলায় গ্রেফতার দেখিয়ে লুৎফুজ্জামান বাবরকে 78 দিন রিমান্ডে রাখা হয়। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত বছরে 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। 21 আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।